আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর 2025 আমরা পড়ছি প্রথম আলো। তো আমাদের দেশনেতা জনাব তারেক রহমান দেশে ফিরেছেন এবং উনি নতুন সংকল্প নিয়ে এসেছেন। আশা করছি এটি আমাদের দেশের জন্য অনেক পজিটিভ মাইলফলক নিয়ে আসতে পারবেন। তো ওনার একটা পলিসি খুব ভালো লাগে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং আমার মনে হয় এটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্যে একটি। তো গত 16 বছর কিন্তু বাংলাদেশ ছিল না, সবার আগে কিন্তু কি ছিল, দিল্লি ছিল। এবং সবার সাথে বন্ধুত্ব করতে গিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো আশা করছি দেশনেতা সেটি ভালোভাবে বুঝতে পারছেন এবং তিনি জানেন যে এই জায়গায় তাকে কীভাবে ভূমিকা রাখতে হবে। তো আরেকটা ব্যাপার একটু দেখাই, সেটা হচ্ছে তারেক রহমান একা আসে নাই, ওনার সাথে কিন্তু জেবু এসেছে। তো আপনার হচ্ছে গতকালকের পরবর্তী অংশ এসেছে যে পশ্চিম পাকিস্তানকে রক্ষা করতে যুদ্ধবিরতির প্রস্তাব। তো এখানে যে বিষয়টি উঠে এসেছে যে 1971 সালের 6 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের নেতৃত্বে নিরাপত্তা পরিষদে একটা বৈঠক হয়, যেখানে আপনার নিক্সন বলে, আমি ব্যক্তিগতভাবে ইন্দিরা গান্ধী এবং প্রেসিডেন্ট ইয়াহির সঙ্গে কথা বলেছি এবং চিঠি লিখেছি। ইয়াহিয়া অত্যন্ত সদিচ্ছা দেখিয়ে বলছেন, যদি ভারত রাজি থাকে তাহলে সে সীমান্ত থেকে তার বাহিনী প্রত্যাহার করতে প্রস্তুত। কিন্তু মিসেস গান্ধী প্রস্তাবটিতে কোনো আগ্রহ দেখাননি। তো এরপর হেনরি কিসিঞ্জার আপনার নিক্সনকে বলেন যে ভারত পরিকল্পনা এখন অনেকটাই পরিষ্কার, তারা এখন পূর্ব পাকিস্তান হয়ে পশ্চিম পাকিস্তানে যেতে চায়, সেখানে কাশ্মীর দখল করে নিতে চাইবে এবং পাকিস্তানকে শেষ করে দেবে। তো আপনারা বুঝতে পারছেন যে যুদ্ধ আসলে তখন কিন্তু অনেকটাই, যুদ্ধের যে গতিপথ সেটা পরিষ্কার হয়ে গেছে। এবং ইয়াহিয়া খান এরপর মার্কিন রাষ্ট্রদূত ফারল্যান্ডকে জানিয়েছেন যে তিনি পূর্ব পাকিস্তানের অবশ্যম্ভাবী ফলাফলকে মেনে নিয়েছেন এবং মার্কিন কর্মকর্তারা অনেকটাই নিশ্চিত হন পূর্ব পাকিস্তান হেরে গেছে। এই বাস্তবতা আমাদের উভয়কে স্বীকার করতে হবে। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে যুদ্ধ বন্ধ করতে হবে এবং একটি রাজনৈতিক সমাধানের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ ইচ্ছার স্বীকৃতি দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। তো এভাবেই আপনার কি হয়, আপনার যুদ্ধ শেষ হয় এবং পাকিস্তান বাহিনী আমাদের কাছে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তো সেখানে যিনি আপনার যৌথ বাহিনীর দায়িত্বে ছিলেন, স্যাম ম্যানকিস, তিনি বলছেন যে আমি জেনারেল রাফফরমান আলীকে নিশ্চয়তা দিয়েছি যে বাংলাদেশে আত্মসমর্পণ করলে পাকিস্তানি সেনাদের জেনেভা কনভেনশন চুক্তি অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে। তো এটা একটা বড় ইস্যু ছিল, এই কারণে কিন্তু পাকিস্তান বাহিনী আপনার যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। কারণ ভারতের আন্তর্জাতিক তখন স্বীকৃতি ছিল যে এত যে আপনার সৈন্য, এটি সঠিকভাবে কি করতে পারবে, তারা আপনার মানে ম্যানেজমেন্টাল যে ব্যাপারটা, এটা হলো বাংলাদেশের ওই সক্ষমতা ছিল না তখন। এই কারণেই মূলত আপনার কি হয়, ভারত এখানে দাদার ভূমিকা পালন করে আর কি। এরপর তো চুক্তি হয় এবং আমরা স্বাধীনতা লাভ করি। তারপর একটু লক্ষ্য করেন যে কর্ণের মধ্যে সবচেয়ে ছোট হাতটা থাকে, এর নাম স্ট্যাপিস, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মজুদ চীনের। তো চীন রিসেন্টলি আপনার কিছু নতুন ক্ষেপণাস্ত্র এনেছে, যেটা একটা নাম ICBM TF-31 ক্ষেপণাস্ত্র। এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং নির্দিষ্ট সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তো চীনের লক্ষ্যমাত্রা যে ওদের যে এই যে পারমাণবিক যে সক্ষমতা, যে ক্ষেপণাস্ত্র মজুদিতে বাড়াবে এবং 2030 সালের মধ্যে 1000-এর বেশি পরমাণু অস্ত্র মজুত করতে চায় তারা। তো 2024 সালে এই সংখ্যা ছিল তাদের 600-এর ঘরে ছিল। এখন এই জায়গায় অনেক তড়িঘড়ি করছে, এর অনেকগুলো কারণ আছে। আপনারা দেখেন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে 2010 সালে একটা অস্ত্র নিরস্ত্রকরণ চুক্তি সই করেছিল, যেখানে বলা হচ্ছিল আপনার দুই দেশকে 1500টি কৌশলগত অস্ত্র মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এবং 2021 সালে এই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল। তো এরপর দেখা যাচ্ছে যে এটার আবার মেয়াদ বাড়ানো হয়। তো এখন কি এই জায়গায় আপনার কি করবে, যে যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন আবার এই তিনটা দেশ কি করবে, তাদের যে অস্ত্র যে মজুদ সেটা বাড়ানোর সক্ষমতা তৈরিতে মেতে উঠতে পারে। তো একজন বিশ্লেষক বলছে, যদি সব কিছু এভাবে পারমাণবিক অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে কূটনৈতিক যে সুযোগ সেটি আর খুব একটা থাকে না। তো এই জায়গায় কেউই নিরাপদে থাকতে পারবে না। এই বিষয় নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। লন্ডনে গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে ফিলিস্তিন পন্থী একটা আন্দোলনের জন্য। আর স্বাধীনতার পর থেকেই এখন পর্যন্ত কিন্তু আপনার সেনা শাসনের আবর্তে মিয়ানমার। তো আজকের মতামত অংশে একটা বিষয় এসেছে যে কার্বনের বিপদ। তো
তো কালো কার্বন যা শীতকালে এক ধরনের বিপজ্জনক চক্র আকারে তৈরি হতে থাকে বা মানুষকে হুমকির মুখে ফেলে। বিষয়টা শীতকালে বৃষ্টি কম থাকে এবং আপনার বাতাসের যে গতি সেটাও কম থাকে, যার কারণে এই জিনিসটা ক্ষতিকর জিনিসটা খুব তাড়াতাড়ি কী হয় পরিবেশে ছড়িয়ে যায়। তো আপনারা জানেন কার্বনের একটা বড় প্রভাব আছে আপনার বৈশ্বিক উষ্ণায়নে, এবং এটা কিন্তু এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে আর কি। তো আরেকটা ব্যাপার বলতে চাই, আপনারা জানেন যে শুক্র সৌরজগতের সবচেয়ে বড় উত্তপ্ত গ্রহ আর কি। তো এই উত্তপ্ত গ্রহ হওয়ার পিছনে মূল কারণ এখানে 96.কত% পরিমাণ কার্বন আছে। আর আপনারা জানেন কার্বন কী করে, তাপ ধরে রাখে। আর এই যে ধরে রাখার বিষয়টা, এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। তারপরে একটু লক্ষ্য করেন যে মধ্যপ্রাচ্য যেভাবে সংঘাতের চক্র থেকে বের হতে পারবে। তো এখানে একটা বিষয় বলা হচ্ছে, যতদিন তেল আবিব গ্রেটার ইসরায়েলের ধারণ করবে বা অনুসরণ করবে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সামরিক সংঘাত চলবে এবং ততদিন স্থায়ী শান্তির আশা ক্ষীণ। মানে যে শান্তির যে সম্ভাবনা সেটি আর দেখা যাবে না যদি ইসরায়েলকে এই জায়গায় দমানো না যায়। তো এই জায়গায় যুক্তরাষ্ট্র কী করতে পারে, এই যে স্বাধীন যে ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণার কথা বলা হচ্ছে, এখানে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে একটা সক্রিয় ভূমিকা থাকতে হবে। দ্বিতীয়ত আপনার যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার মধ্যস্থতায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং ওয়াশিংটন এবং তেহরানকে অবশ্যই স্থাবর কূটনীতি থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসতে হবে। এরপর একটু লক্ষ্য করেন যে আমাদের মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠ আছে। তো এই 7 জনের নামে কিছু এলাকার নামকরণ করা হয়েছে রিসেন্টলি। তো আপনারা একটু দেখে রাখবেন, যেমন প্রথম যিনি শহীদ হন তার নাম মোস্তফা কামাল। ওনার নামে যে এলাকাটির নামকরণ করা হয়েছে সেটি মোস্তফা কামাল নগর, এবং এটি দৌলতখান উপজেলায় অবস্থিত। তারপর আপনারা দেখেন ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, সোনাইমুড়ি, নোয়াখালীর সোনাইমুড়ি অঞ্চলটাকে রুহুল আমিন নগর হিসেবে নামকরণ করা হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি কিন্তু আপনার ওনার নামে যে এলাকাটা নামকরণ করা হয়েছে এটা নরসিংদীতে। তো নরসিংদীতে রিসেন্টলি ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন যে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রার। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। তো আপনারা হয়তো এই বিষয়টা অনেকেই জানেন। আর আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বশেষ যিনি শহীদ হয়েছেন তার নামটা এখানে নেই, তার নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এরপর আমরা পড়াশোনা অংশে চলে এসেছি। আপনারা দেখেন এখানে কিছু তথ্য আছে, আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে শিপের ফ্লুরাল ফর্মটা কি। এখানে যতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই আপনার কমন নাউন। সিটি একটি কমন নাউন, ক্যান্ডেল একটি কমন নাউন, চেয়ার একটি কমন নাউন, পেন একটি কমন নাউন, টেবিল একটি কমন নাউন। ক্যান্ডেল বলতে মোমবাতি বোঝাচ্ছে, যত ধরনের মোমবাতি আছে সবগুলোকেই কি বলে, ক্যান্ডেল বলে। তো এইভাবে বিষয়গুলো মনে রাখতে হবে। আপনারা জানেন কিছু ওয়ার্ড থাকে যেগুলোর আপনার সিঙ্গুলার এবং ফ্লুরাল ফর্ম সেম। একটু কমেন্ট সেকশানে আপনার যতগুলো মনে আসছে একটু দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে কি হবে, অন্যরা দেখতে পাবে। তারপর দেখেন COP30 অনুষ্ঠিত হয় ব্রাজিলে, এবং আপনারা জানেন যে কনফারেন্স অফ দ্য পার্টি বা জলবায়ু সম্মেলন প্রথম হয়েছিল আপনার জার্মানির বন শহরে 1995 সালে। খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর রিসেন্টলি সেটা ব্রাজিলের ভেলেমে, এবং এরপরে যে COP31 এটি কোথাও হবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এখানে এই যে COP30তে বাংলাদেশ 26 দফার একটি সনদ প্রকাশ করেছিল। আর ইলেকটোরাল কলেজ আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচক সংস্থা, এবং এরকম আপনার সংস্থা রয়েছে, মানে কলেজ সংখ্যা রয়েছে আপনার সদস্য সংখ্যা আর কি রয়েছে 538টি, এবং যুক্তরাষ্ট্রে আপনারা জানেন মুক্ত অঙ্গরাজ্য 50টি, যার কারণে আপনার যুক্তরাষ্ট্রের পতাকার মধ্যে এরকম 50টি তারকা চিহ্ন রয়েছে। তো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, এটি নকশাকার আব্দুল হালিম, এবং আপনারা হয়তো জানেন যে এটি কোথায় অবস্থিত, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আবু সাইদকে ঘিরে একটা চিত্রকর্ম নির্মিত হয়েছে, অঙ্কিত হয়েছে, সেটি উন্নত মমশির, যেটির শিল্পী শহীদ কবির, এবং বাংলাদেশ এলডিসিভুক্ত হয় 1975 সালে। এলডিসির তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে 24শে নভেম্বর 2025-এ। রাফায়েল যুদ্ধবিমানটি তৈরি করেছে আপনার ফ্রান্স, ঠিক আছে? তো আমরা আমাদের আজকের অর্থ বাণিজ্য অংশে চলে এসেছে। আপনারা একটা বিষয় একটু লক্ষ্য করেন যে সংশোধিত বাজেট অনুমোদন বাড়ল রাজস্ব লক্ষ্যমাত্রা। তো রিসেন্টলি উপদেষ্টা পরিষদে একটা আলোচনা হয়েছে। আপনারা জানেন দেশে বর্তমান মূল্যস্ফীতি প্রায় 8% ঘরে অনেকদিন থেকে পড়ে আছে, এবং
আমাদের কিন্তু যে ক্রয় সক্ষমতা সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। আগে যে টাকায় হচ্ছে আমরা যেটা পেতাম এখন সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু দুর্বল মধ্যবিত্ত পরিবার যারা আছে আমাদের মতো, তাদের কি হচ্ছে জীবনযাত্রার মান কিন্তু অনেক আহ, অনেক হচ্ছে আমরা স্ট্রাগলপূর্ণ হয়ে যাচ্ছে। তো এখন বলা হচ্ছে যে মূল্যস্ফীতি 7% নামানো হবে, জিডিপি 5% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, আর এডিপির আকার হচ্ছে 30,000 কোটি টাকা কমানো হয়েছে। এডিপি মূলত কি হয় এখানে, আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার বাজেট, মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের যে বাজেটটা থাকে এটা একটু কমানো হয়েছে আর কি। এটা হচ্ছে আপনার বুঝতে পারছেন জনগণের আসলে আপনার নিত্যদিনের প্রয়োজন যেটা সেটাই মিট করতে কষ্ট হয়ে যাচ্ছে, তা সেখানে যখন বড় বড় হচ্ছে বাজেট রাখা হয় বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের জন্য, প্রকল্পের জন্য, সেটা আসলে পজিটিভ কিন্তু না। গত সরকারের সময় এটাই হয়েছে যে বড় বড় প্রকল্পের জন্য বড় বড় বাজেট রেখেছে, কিন্তু জিনিসপত্রের যে দাম সেটাই কিন্তু ভালো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তো এখন আমার মনে হয় যে এডিবির যে বাজেটটা কমছে এটা যদি আপনার মূল্যস্ফীতির যে বা ঊর্ধ্বগতি সেটাকে যদি হচ্ছে আপনার ট্যাকেল দিতে পারে তাহলে এটা ভালো একটা দিক হতে পারে। তারপর দেখেন $1 বিলিয়ন রপ্তানি খাত হবে হস্তশিল্প। তো আপনারা জানেন যে বিশ্বে হচ্ছে আপনার এই হস্তশিল্পের বাজার হচ্ছে প্রায় $3,200 কোটি, কিন্তু আমরা হচ্ছে প্রতি বছর কী করি, মাত্র $38 কোটি পণ্য হচ্ছে রপ্তানি করি। তো এই জায়গায় আমাদের সক্ষমতা বাড়াতে হবে, এবং আপনারা জানেন রিসেন্টলি খুব আলোচনায় আছে যে রপ্তানি হচ্ছে আপনার খাতে হচ্ছে বৈচিত্র্যকরণ আনতে হবে। এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পোশাকের উপরেই হচ্ছে কী করছি, নির্ভর করে পড়ে আছে, এবং এই পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এবং হচ্ছে আপনারকে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে। রিসেন্টলি যখন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের উপর শুল্ক আরোপ করেছে তখন দেখা যাচ্ছে যে এই পোশাক শিল্প তার যে সক্ষমতা সেটি আসলে আর মিট করতে পারছে না। তো এটা রপ্তানি খাতে একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়ছে। তো এই জায়গাতে সরে আসতে হলে আমাদের অবশ্যই নতুন বাজার খুঁজতে হবে, এবং পাশাপাশি এই যে নতুন যে রপ্তানি খাতে শুধু পোশাকের উপর নির্ভর করলে চলবে না। যে যে খাতগুলো রপ্তানিতে হচ্ছে আপনার ভালো হচ্ছে করতে পারে, প্রভাব রাখতে পারে, সেগুলোর দিকে নজর দিতে হবে, এবং এখানে হস্তশিল্প একটা গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। তারপর একটু লক্ষ্য করেন যে বিদেশি ঋণ কমেছে $145 কোটি। ঠিক আছে, এখানে বিষয়টা আসলে কীরকম, আপনারা ভাবছেন যে সরকার হয়তো ঋণ পরিশোধ করেছে, ব্যাপারটা আসলে এরকম না। সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের ডলারের দাম কিন্তু হচ্ছে কমছে, এবং যারা ব্যবসা করে বা ব্যবসায়ী আছে বৈদেশিক হচ্ছে বিনিয়োগ নিয়ে থাকে, তারা খুব ভালোভাবেই জানে যে বিশ্বের আসলে ইকোনমি কীভাবে ফাংশন করছে। তো এখন কি করছে তারা, তারা এই ব্যাপারে সচেতন হয়ে গেছে। ডলারে যে বিনিয়োগটা তারা আগে গ্রহণ করতো এখন সেটি হচ্ছে কমিয়ে দিয়েছে গ্রহণ করা, যার কারণে হচ্ছে ব্যাঙ্কগুলোর বিদেশি ঋণ হচ্ছে কমে গেছে। ঠিক আছে, তো এই বিষয়টা এখানে উঠে এসেছে। এরপর একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন রিস্ক বেসড সুপারভিশন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করেছে। ঠিক আছে, তো আজকের আন্তর্জাতিক অংশে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ সিভারস্কো শহরের পতন। এই অঞ্চলটা পুরোপুরি হচ্ছে আপনার ইউক্রেন ছেড়ে দিয়েছে। যেটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে রাশিয়া আস্তে আস্তে করে ওইদিকে যাচ্ছে, এবং রাশিয়ার বাহিনীর কাছে যথেষ্ট জনবল আছে বলে ইউক্রেন মনে করছে। তো এই জায়গায় তাদের টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে, এবং তাদের যে সৈন্যদের হচ্ছে জীবন রক্ষা এবং হচ্ছে ইউনিটের যুদ্ধ সক্ষমতা বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার, এবং রিসেন্টলি পৃথিবীর বিভিন্ন দেশ হচ্ছে চাঁদ নিয়ে হচ্ছে বড় প্রতিযোগিতায় নামছে, এবং চাঁদ কিন্তু পৃথিবীর একটি উপগ্রহ। তো রাশিয়া বলছে যে আগামী 1 দশকের মধ্যে চাঁদে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় তারা। তো রাশিয়ার মহাকাশ সংস্থার নাম হচ্ছে রসকসমস, এই নামটা মনে রাখতে হবে। আর 2023 সালে তাদের একটা ব্যর্থ লুনা-25 একটা অভিযান, যেটা তাদেরকে আসলে একটু ধাক্কা দিয়েছিল, এবং 1961 আপনারা জানেন যে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশ ভ্রমণ করে। তো আমার খুব কষ্ট হয় বুঝছেন, মানে আমাদের দেশে একটা ঠিকঠাক মহাকাশ গবেষণা কেন্দ্র নাই, কিন্তু আমরা কি করি এমন এমন অর্থবহ জায়গায় মানে হচ্ছে নিজেদের ইনভেস্ট করে থাকি যেগুলো আসলে জাতির জন্য কোনো কাজে আসবে না, পরবর্তী জেনারেশনের জন্য কোনো কাজে আসবে না। আপনারা দেখেন আমাদের একটা আর্থ স্যাটেলাইট আছে, আপনারা হয়তো জানেন, এটার মনে হয় নামটা হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটা কোনো কাজের না, কিন্তু এই টাকায় হচ্ছে একটা চাইলে একটা ভালো মহাকাশ হচ্ছে গবেষণা কেন্দ্র হচ্ছে তৈরি করতে পারতো, যেটা হচ্ছে পরবর্তী জেনারেশনকে হচ্ছে ইন্সপায়ার করতো যে না, আমাদের এই জায়গাগুলোতে পড়াশোনা এবং জনশক্তি হচ্ছে তৈরি করার অনেক বেশি প্রয়োজন আছে।
তো সরকার জানি না এই বিষয়গুলো কেন উপলব্ধি করে না, নাকি হচ্ছে কোনো বাইরের পরাশক্তি হচ্ছে আমাদের এই বিষয়গুলো উপলব্ধি করতে দেয় না। এই প্রশ্নটা আর কি বারবার মনের মধ্যে আসছিল। তো খুব খারাপ লাগে আর কি, মানুষ হচ্ছে পরের জেনারেশন তারপরের জেনারেশন নিয়ে ভাবে, আর আমরা ভাবি হচ্ছে কালকে তো মরেই যাব, আজকে আমাদের কি হবে, এটা নিয়ে আমরা সবসময় পড়ে আছি। তো সবসময় আমার মনে হয় যে নিজের বর্তমান অবস্থা নিয়ে আসলে ভাবা উচিত না, আপনার ফিউচার জেনারেশন নিয়ে আপনাকে ভাবতে হবে, আপনার দেশের মানুষকে নিয়ে ভাবতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখেন, আন্তর্জাতিক অঙ্গনে হচ্ছে বাংলাদেশ, বিশ্বব্যাংক হচ্ছে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে 1 জুলাই 2025। এবং হচ্ছে আপনারা জানেন যে নিম্ন আয়ের দেশ হিসেবে আমরা এলডিসিতে যুক্ত হই 1975 সালে, কিছুক্ষণ আগে বলেছি। এরপর দেখেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্তরে প্রবেশের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে 26শে ফেব্রুয়ারি 2021, এবং এই উত্তরের ব্যাপারে সুপারিশ দানকারী হচ্ছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। ঠিক আছে, তারপর দেখেন আমরা হচ্ছে উত্তরণের সাল হচ্ছে 2026 সাল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।